আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। সে অনেক দিন আগের কথা, পূর্বাঞ্চলের দেশে ছিলেন এক সম্রাট। আসলে এই অনেক দিন মানে কতদিন তা কি তোমরা জানো? যে সময়ে রাজার হাতিশালায় হাতি থাকতো আর ঘোড়াশালায় ঘোড়া থাকতো, থাকতো পুকুর ভরা মাছ আর বাগানে ফল ফলাদি। তখনকার দেশে ছিল না এখনকার মতো এত একটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ছিল না সিনেমা হল, রেডিও অথবা টেলিভিশন। ডিশের কথা তো কেউ চিন্তাই করতে পারতো না। তবে তার বদলে তখন যা ছিল তা কিন্তু খুব দামি। ছিল সততা আর সত্যবাদিতার মতো মহৎ মন, ছিল বিশ্বস্ততা আর মানুষের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা। এই গল্প সেই প্রাচীন কালের। খুব সৎ সেই সম্রাট ছিলেন খুবই প্রজাবৎস। তাদেরকে তিনি খুব ভালোবাসতেন। কেমন করে প্রজারা শান্তিতে থাকতে পারে, কিসে তাদের মঙ্গল হয়, এই নিয়েই সারাদিন তিনি ব্যস্ত থাকতেন। সম্রাটের অনেক ব্যবসা বাণিজ্য ছিল এবং এর সাহায্যে অনেক টাকা পয়সা, ধন দৌলতের মালিক হয়েছিলেন। সম্রাটের ছিল 4টি ছেলে, খুব বুদ্ধিমান এবং হিসেবি, নানান গুণে গুণান্বিত। সম্রাটের ছেলেরা ছিল ভালো যোদ্ধা, ভালো তীরন্দাজ। তারা শিকারে গেলে অনেক পশু পাখি শিকার করে গরিব মানুষের মাঝে বিলিয়ে দিত। এই রাজপুত্ররা ছিল বেশ মিশুক ও প্রজা হৈতৈষী। পাশাপাশি তারা বিত্ত ও বৈভবের স্রোতে অনেক আয়সী জীবনযাপন করত। রাজপুত্র বলে কথা। তারপর প্রজারা সম্রাট ও রাজপুত্রদের খুব ভালোবাসতেন। রাজ্যে ছিল সুখ আর শান্তি। কিন্তু এমন সুখের দিন ক্রমেই শেষ হয়ে এলো। সম্রাট পৌর থেকে বৃদ্ধ হয়ে গেলেন। এখন স্বাভাবিকভাবেই সবাই মনে মনে ভাবলো যে সম্রাট নিশ্চয়ই কোনো একজন যুবরাজকে এখন রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে নিজে অবসরে যাবেন। কিন্তু কাকে এই দায়িত্ব দেবেন? রাজপুত্রদের মধ্যে কে বেশি যোগ্য? সম্রাট কাকে মনোনীত করবেন তাদের ভাবি সম্রাট হিসেবে? বর্তমানে সম্রাট নিজেও এ বিষয়ে ভাবছিলেন। অনেক ভাবনা চিন্তার পর অবশেষে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হলেন। রাজ্যের সব জায়গায় ভেড়া পিটিয়ে প্রজাদের জানিয়ে দেওয়া হলো যে বিশেষ পরীক্ষার মাধ্যমে এই রাজ্যের যুবকদের মধ্য থেকেই পরবর্তী সম্রাট বেছে নেওয়া হবে। এমনকি রাজপুত্ররাও এতে সামিল হতে পারবে। রাজ্যের সব জায়গায় বিপুল সাড়া পড়ে গেল। অসংখ্য যুবক ভাবী সম্রাট হওয়ার জন্য লালিত হলো। অনেকে মনে মনে নিজেকে ভবিষ্যৎ সম্রাট হিসেবে কল্পনা করতে লাগলো। সম্রাট এই সকল যুবকদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করলেন। তীরন্দাজি, ঘোড়সাওয়ারি, তরবারি চালানোর দক্ষতা, শারীরিক বল প্রয়োগের পরীক্ষা সহ বেশ কিছু বুদ্ধিমত্তার পরীক্ষা নিলেন শত্রুদের থেকে রাজ্য নিরাপদে রাখার কৌশল সম্পর্কে, যুদ্ধ পরিচালনা সম্পর্কেও। সকল পরীক্ষা শেষে তিনি হাজারো যুবকের ভিড় থেকে বেছে নিলেন অত্যন্ত যোগ্য 100 জন প্রার্থীকে। এরা যেমন দর্শনধারী তেমনি বিভিন্ন গুণে গুণান্বিত এবং কেউই কারো চেয়ে কম নয়। মোটামুটি রাজ্যের সবাই বুঝে গেল এই 100 জন প্রার্থী থেকেই কেউ ভাবী সম্রাট হতে যাচ্ছে। সম্পূর্ণ বিষয়টি রাজ্যের প্রায় সকল প্রজা উপভোগ করতে লাগলো। তাদের ভবিষ্যৎ সম্রাট যে অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি নির্বাচিত হবে সেটা ভেবে তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু 100 জন যোগ্য যুবকের মধ্য থেকে কিসের মাধ্যমে একজন সম্রাট নির্বাচন করা হবে তা কেউ ভেবে কুল কিনারা পেল না। তারপর একদিন সম্রাট সব প্রতিযোগীদের ডাকলেন শেষের পরীক্ষা নেওয়ার জন্য। 4 রাজপুত্র সে দলের মধ্যে আছে। যথাসময়ে সবাই উপস্থিত হলেন। সম্রাট আশ্চর্য এক কাজ করলেন। তিনি বিভিন্ন ধরনের 100টি বীজ ও টব নিয়ে এলেন এবং প্রত্যেককে একটি করে বীজ ও একটি করে মাটির টব দিলেন। প্রত্যেককে একটা করে বীজ ও একটা করে মাটির টব দেওয়া হলো। ঠিক 1 বছর পরে তোমরা এ মাসের এ তারিখে নিজ নিজ গাছ নিয়ে এখানে সমবেত হবে। এই গাছ হলো তোমাদের রাজ্যের অনুরূপ। তোমরা প্রত্যেকে কে কেমন করে রাজ্যের যত্ন করো তা আমি দেখতে চাই। এখন তোমরা সবাই নিজের বাড়ি চলে যাও। যার গাছ সবচেয়ে সুন্দর হবে ধরে নেওয়া হবে সে সবচেয়ে বেশি সুন্দর করে রাজ্য পরিচালনা করতে পারবে। কারণ তোমরা সকলেই রাজ্য পরিচালনার জন্য অন্যান্য গুণে প্রায় সমপর্যায়। তাই সেদিন ঘোষণা করা হবে কে হবে এই রাজ্যের ভবিষ্যৎ সম্রাট। আর হ্যাঁ, সম্রাটের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। রাজ্যের সকলের দৃষ্টি এখন এই 100 জন যুবকের প্রতি। সবাই এই 100 জন যুবককে সম্মান করে এবং তাদের পরিবারকে উৎসাহ দিতে লাগলো। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে প্রত্যেকের বীজ থেকে চারা বের হয়ে গেল। সেগুলো ঠিক মতো সার ও পানি পেয়ে তরতর লক লক করে বেড়ে উঠতে লাগলো।
কিন্তু লিং নামের একজন প্রতিযোগীর বীজ থেকে কোনো চারা বের হলো না। সে ভাবলো হয়তো পরের সপ্তাহে বের হবে, কিন্তু তাও হলো না। লিং খুব দুশ্চিন্তায় পড়ে গেল, তার মাকে সব জানালো। তিনি আরো অপেক্ষা করতে বললেন। এদিকে অন্য প্রতিযোগিতা লিংয়ের বীজ থেকে চারা না গজানোয় তাকে নানান রকম লজ্জা দিতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। অন্যান্য সকল প্রতিযোগীরা লিংকে স্বাভাবিকভাবেই হিসেব থেকে বাদ দিয়ে দিল, কারণ তার বীজ থেকে চারা গজায়নি। একজন প্রতিযোগী কমে যাওয়ায় অনেকে বেশ খুশি হলো। তেমন কেউ কেউ লিংকে বুদ্ধি দিল যে অন্য কারো থেকে খুব ভালো কোনো বীজ এনে গোপনে টবে লাগিয়ে রোপণ করতে, কারণ সম্রাট যেহেতু কোনো পাহারা বসাননি, সুতরাং গাছ না থাকলে সে একেবারে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবে। অথচ অন্য সকল পরীক্ষায় লিং একদম উপরের তালিকায় রয়েছে। তাদের এই পরামর্শ শুনলে যদিও লিং সম্রাটের তালিকায় থাকতে পারবে, তথাপি সে রাজ্যের প্রজাদের ভালোর কথা ভেবে এমন সিদ্ধান্ত থেকে দূরে থাকলো। ফলে যারা তার শুভাকাঙ্ক্ষী ছিল তারাও লিংকে একসময় ছেড়ে গেল, একমাত্র তার মা ছাড়া। এদিকে দিন মাস পার হয়ে বছর হতে চলল। সকলের গাছ সেবা যত্ন অত্যন্ত বড় ও সুন্দর হতে লাগলো, কিন্তু লিংকের বীজ থেকে শেষ পর্যন্ত কোনো চারাই গজালো না। মনের দুঃখে লিং বাইরে যাওয়া বা কারোর সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দিল। সে হতাশার সাগরে নিমজ্জিত হলো। অবশেষে বছর শেষ হয়ে সেই নির্দিষ্ট দিন এসে পড়ল। সব প্রতিযোগী তাদের নিজ নিজ গাছ নিয়ে রাজপ্রাসাদের নির্দিষ্ট মাঠে গিয়ে নির্দিষ্ট দিনে উপস্থিত হলো। সে এক মনোরম দৃশ্য। কারো গাছে চমৎকার ফুল ফুটেছে, কারো গাছে মনোহর ফল দুলছে, কারো গাছ আবার নানান রঙের পাতায় সুশোভিত। দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই 99 জন যুবকের মধ্যে অন্তত 20 জনের গাছ সবচেয়ে সুন্দর হয়েছে। এদের মধ্যে কোন গাছটি যে সম্রাট পছন্দ করবে তা শুধু প্রজারা নয়, বরং প্রতিযোগীরাও বুঝতে পারছে না। এই চমৎকার গাছের মেলায় লিংয়ের টবে কোনো গাছ নেই। খালি টব নিয়ে সে একদম সবার পিছে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। লজ্জা সে আসতেই চাচ্ছিল না, কিন্তু সম্রাটের নিয়ম ও তার মায়ের জন্য আসতেই হলো। মাঠে অনেক লোকজন চারিদিকে ঘুরে ঘুরে গাছগুলো দেখছে। সম্রাট আসার সময় হয়ে গেছে। মন্ত্রী, উজির, নাজির, পাইক, পেয়াদা সব হাজির। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে জানতে কোন গাছটি প্রথম হবে আর কে হবে তাদের পরবর্তী সম্রাট। ঢং ঢং করে রাজদরবারের ঘন্টা বেজে উঠল। সম্রাট এসে উপস্থিত হলো। চমৎকার গাছগুলো দেখে তিনি খুব মুগ্ধ হলেন। ঘুরে ঘুরে তিনি প্রত্যেকটি গাছ দেখলেন এবং তার গুণাগুণ আর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন। তার মুখমণ্ডল আনন্দে ঝলমল করছে। সবচেয়ে ভালো গাছওয়ালাদের তালিকায় তার নিজের 4 ছেলেও রয়েছে। শেষ পর্যন্ত তিনি এসে পৌঁছলেন লিংয়ের কাছে। খালি টব হাতে নিয়ে সে নত মুখে দাঁড়িয়ে আছে, আর লজ্জায় অপমানে তার 2 চোখ দিয়ে অবিরাম পানি ঝরছে। সম্রাট তার কাছে গিয়ে হাত দিয়ে সযত্নে তার চোখের পানি মুছে দিলেন। আদর করে পিঠে হাত রেখে তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। তার এই সহানুভূতিতে লিংয়ের চোখ আরো বেশি অশ্রু সজল হলো। অনেক কষ্টে সে নিজেকে সংবরণ করে জানালো যে তার সাধ্যমতো সব রকম চেষ্টা করার পরেও তার বীজ থেকে কোনো চারা গজায়নি। এজন্য সে খুবই দুঃখিত। সব শুনে সম্রাট তাকে সান্ত্বনা দিলেন। এরপর তিনি ঘোষণার মঞ্চে উপস্থিত হয়ে প্রথমে সকল প্রার্থীকে ধন্যবাদ দিলেন। তাদের পরিশ্রমের ফসল গাছেরও প্রশংসা করলেন। যাদের গাছ সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তাদের বিশেষ করে প্রশংসা করলেন। এবার পরবর্তী সম্রাটের নাম ঘোষণার পালা। তুমুল করতালি শেষে সম্রাট বললেন, আমার সামনে উপস্থিত 100 প্রার্থীর সকলে অন্যান্য পরীক্ষায় যে সাফল্য লাভ করেছে তাতে তাদের সকলে এই রাজ্যের সম্রাট হওয়ার যোগ্যতা রাখে। তারপরও যেহেতু একজনই সম্রাট হবে, তাই এই শেষের পরীক্ষা আমি নিয়েছি। এই পরীক্ষা প্রকৃতপক্ষে গাছ সুন্দর ও বড় করার পরীক্ষা ছিল না, এটা ছিল সততার পরীক্ষা। কারণ কোন রাজ্যের সম্রাট যদি নিজে সততার উপর অটল না থাকেন তবে প্রজারা খুব কষ্টের মধ্যে থাকে। রাজকর্মচারীরা লোভের কারণে বিপদগামী হয়।
হয়। আমি এই 100 জনকে যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটি ছিল সিদ্ধ করা বীজ। এগুলো থেকে কোনোদিনও চারা গজাবে না, অথচ লিঙ্ক ছাড়া প্রত্যেক বীজ থেকে চারা গজিয়েছে। এর অর্থ লিঙ্ক ছাড়া প্রত্যেকেই নিজের পছন্দ মতো অন্য কোনো বীজ থেকে গাছ তৈরি করেছে। লিংই একমাত্র যুবক যে সততার পরিচয় দিয়েছে। সমস্ত সাম্রাজ্যের লোককে তুচ্ছ করে সে সততার দৃষ্টান্ত স্থাপন করেছে। তার সততার পুরস্কার হিসেবে আমি এই রাজ্যের সম্রাট হিসেবে লিংকে মনোনীত করলাম। আমার মৃত্যুর পরে লিংই হবে এই রাজ্যের সম্রাট। এই অবাক করা ঘোষণা শুনে প্রথমে লোকেরা অবাক হয়ে গেল। পর মুহূর্তে সবাই করতালি দিয়ে লিংকে অভিনন্দন জানালো আর সম্রাটের বিচক্ষণতার প্রশংসা করতে লাগলো। লিংকে রাজমহলে নিয়ে যাওয়া হলো এবং সম্রাটের উপযুক্ত মর্যাদায় তাকে প্রাসাদের ভেতর বাস করতে দেওয়া হলো। আর সম্রাটের মৃত্যুর পর লিং সম্রাট হয়ে সুখে শান্তিতে প্রজাদের নিয়ে দিন কাটাতে লাগলো। প্রিয় ভাই ও বোনেরা, লোভে পাপ আর পাপে মৃত্যু। 100 জনের মধ্যে 99 জনই সাম্রাজ্যের লোভে সিদ্ধ করা বীজ পাল্টিয়ে অন্য বীজ লাগিয়ে মনে মনে ভেবেছিল যে সেই হবে সম্রাট, কিন্তু সে আশা পূরণ হলো না। এরকম এই দুনিয়া 2 দিনের জীবনের ক্ষণস্থায়ী লোভে পড়ে আমরা যদি আল্লাহর সঙ্গে মুনাফিকি দ্বিমুখী অবলম্বন করি তবে আমরাও দুনিয়ার জীবনে হয়তো কিছু লাভ করতে পারি, কিন্তু আখিরাতে অন্তত জীবনের সুখের সাম্রাজ্য থেকে আমরা অবশ্যই বঞ্চিত হব। তাই আমাদের উচিত কথা ও কাজে সততা বজায় রাখা, তবেই আমরা আল্লাহর প্রতিশ্রুতির সাম্রাজ্যের অধিকারী হতে পারব।